আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকের আলোচনার বিষয় মরক্কো এবং আলজেরিয়ার সামরিক শক্তি নিয়ে। মেইনলি মরক্কোকে ফোকাস করব আজকে, কারণ মরক্কো এতভাবে শক্তিশালী হইতেছে যে আফ্রিকার সবচেয়ে আধুনিক সমরস্ত্র বহরের মালিক হয়ে যেতে পারে আফ্রিকা মহাদেশের মধ্যে মরক্কো। কারণ এত সমরস্ত্র তারা অর্ডার দিছে এবং দিতেছে। এর কারণ কি? তো আলজেরিয়া অবশ্যই একটা কারণ। তো আলজেরিয়ার সাথে তাদের সমস্যা আছে, তো সেটাকে কিভাবে ব্যালেন্স করতেছে এবং এখানে জিও পলিটিক্সটা কী সেটা নিয়ে আমরা একটু আজকে আলোচনা করব। তো চলেন শুরু করি। তার পূর্বে আমরা মরক্কো কী কী অস্ত্র অর্ডার দিছে সেইগুলো সম্পর্কে একটু জানার চেষ্টা করি। হ্যাঁ, মরক্কো আব্রাহাম M1A2 এবং ভার্সন 3 ট্যাঙ্ক অর্ডার দিছে 160+ যুক্তরাষ্ট্র থেকে। এটা অলরেডি সেরা 3টা ট্যাঙ্কের মধ্যে একটা, ব্যাপক আধুনিক ট্যাঙ্ক। এবং মরক্কো বর্তমানে আরও 200-র মতো অপারেট করে, 200 থেকে 250-টার মতো অপারেট করে। তাহলে মরক্কোর ট্যাঙ্ক হয়ে যাবে মোরললেস বলতে পারেন 400-র মতো ট্যাঙ্ক হয়ে যাবে। এই ধরনের সবচেয়ে মডার্ন ট্যাঙ্ক। অন্য ট্যাঙ্কের কথা বাদ দিছি, মরক্কোর যে ভূমি দেখতেছেন এখানে ট্যাঙ্কের জন্য অনেক উপযোগী এবং ট্যাঙ্ক যুদ্ধটা ওখানে ভালো চলবে, সেই কারণে ওরা এত বেশি ট্যাঙ্ক অর্ডার দিছে। তো আরও অর্ডার দিচ্ছে হলো হিমার্স ব্যালিস্টিক মিসাইল। এগুলো এক ধরনের শর্ট রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল, 300 কিলোমিটার রেঞ্জ। এটা এক করতে লং রেঞ্জ মিসাইলও বলতে পারেন। এই ধরনের মিসাইল অর্ডার দিছে ভার্সন ভেদে প্রায় 100+, মানে এইগুলা 100+ অর্ডার দিছে মরক্কো। তো এগুলো একটা ইফেক্টিভনেস আছে, অনেক কার্যকরী। যেহেতু কেন অর্ডার দিছে সেটার মূল কারণ হচ্ছে আলজেরিয়াকে ব্যালেন্স করার জন্য। আলজেরিয়া কিন্তু ইস্কান্দার মিসাইল ব্যবহার করে, যেগুলোর রেঞ্জও ওরকমই 300 কিলোমিটার প্লাস মাইনাস। তো সেগুলা রাশিয়া থেকে কিনেছে, তো ওকে ব্যালেন্স আউট করার জন্য মূলত হিমার্স কিনেছে। আর মরক্কোর যে বিষয়টা সবচেয়ে অবাক করা আমার লাগে সেটা হচ্ছে ওদের এয়ার ডিফেন্স বর্তমানে আছে কি। মিডিয়াম রেঞ্জে প্রচুর এয়ার ডিফেন্স আছে পৃথিবীর বিভিন্ন দেশের, চায়না আছে, ইউরোপিয়ান আছে, অনেক সিস্টেম আছে যেগুলো 50 থেকে 60 কিলোমিটার রেঞ্জের। কিন্তু লং রেঞ্জের জন্য মরক্কো অলরেডি অপারেট করে HQ9, যেগুলোর রেঞ্জ HQ9 যে ভেরিয়েন্ট ওরা ইউজ করে সেটার সম্ভবত রেঞ্জ 150 থেকে 250 কিলোমিটারের মতো রেঞ্জ মরক্কোর কাছে যে ভেরিয়েন্টটা আছে। তো যথেষ্ট লং রেঞ্জ মিসাইল বলা যায়। কিন্তু তারপরও ওরা নতুন করে যে মিসাইল অর্ডার দিছে সেটা হলো এই ছবিতে দেখতে পাচ্ছেন, এটা হলো বারাক মিসাইল, নাম বারাক MX ভেরিয়েন্ট। এটা ইসরায়েলের তৈরি একটা সার্ফেস টু এয়ার মিসাইল, যেটা রেঞ্জ হইতেছে আপনার এখানে মাল্টিপল টাইপের মিসাইল ব্যবহার হয়। মাল্টিপল টাইপের 15 কিলোমিটার, 35, 70, 150 কিলোমিটার। তো ধরতে পারেন 150 কিলোমিটার হইতেছে রেঞ্জ বারাক MX। এই ধরনের অর্ডার দিছে হলো 4 ব্যাটারি, মানে 4টা আলাদা আলাদা সিস্টেম, যেটা 4টা যে কোনো অঞ্চলে মোতায়েন করতে পারবে এবং প্রত্যেকটা 150 কিলোমিটার এরিয়া জুড়ে তার যে সিগনিফিক্যান্স সেটা রাখতে পারবে। তো আরও যাই, এখানে দেখতে পাইতেছেন মরক্কো অলরেডি F-16 ব্লক 52 প্লাস ভেরিয়েন্টের ব্লক 52 ভেরিয়েন্টের প্লাস ভেরিয়েন্টের কয়টায় অপারেট করে? 23টা। কিন্তু 23টা না, মূলত 24টা অপারেট করতো। মরক্কো সাধারণত এক রেজিমে এক স্কোয়াড্রন ওরা 12টা করে ইউজ করে, তো 24টা কিনেছে। আমি দুঃখিত। ওরা 2 স্কোয়াড্রন কিনেছিল 24টা, তার মধ্যে একটা ক্র্যাশ করছে, বর্তমানে তাই 23টা আছে। আর নতুন করে অর্ডার দিছে আপনার 2 স্কোয়াড্রন, কিন্তু 25টা অর্ডার দিছে। এই যে একটা যে ক্র্যাশ করছে এটাকে পূরণ করার জন্য নতুন করে অর্ডার দিছে কি ব্লক 70 ভেরিয়েন্ট, সবচেয়ে লেটেস্ট ভেরিয়েন্ট যেটা সেটা। তাহলে মরক্কোর কাছে কয়টা যুদ্ধ থাকবে? 24 48টা যুদ্ধ বিমান থাকবে F-16 সবচেয়ে মডার্ন ভেরিয়েন্ট। ব্লক 70 তো নতুন 25টা পাচ্ছেই, কিন্তু আগের যে 23টা সেইগুলোকেও অলরেডি আপগ্রেড করার চুক্তি স্বাক্ষর করেছে যুক্তরাষ্ট্রের সাথে, যেগুলো ব্লক 70 হবে। তার মানে 48টা ব্লক 70 অপারেট করবে মরক্কো, যেগুলা কোয়ালিটি অফ ফাইটার। F-16 ব্লক 70 কিন্তু ওয়ার্ল্ডের অন্যতম সেরা 4th জেনারেশন ফাইটারের মধ্যে একটা। এছাড়া ওই যে বললাম মরক্কোর এয়ার ডিফেন্সে মানে মারাত্মক একটা পরিবর্তন হইতেছে। তো এই বলস্টার করার মূল প্রধান কারণ কি? কারণ হইতেছে ওদের যে মেইন জায়গাগুলা আলজেরিয়ার হাত থেকে রক্ষা করা, আর এই কাজটাই করবে এয়ার ডিফেন্স।
তো দেখতে পাইতেছেন এটা হলো প্যাট্রিয়ট PAC-3, যুক্তরাষ্ট্রের একটা সার্ফেস টু এয়ার মিসাইল এবং ব্যাটেল প্রুভেন, অনেক প্রুভেন একটা মিসাইল, রেঞ্জ 160 কিলোমিটার প্লাস। এই ধরনের ব্যাটারি কিনছে 3 থেকে 6 রেজিমেন্ট, মানে সরি 6 ব্যাটারি, তো আলাদা আলাদা 6টা স্থানে মোতায়েন করতে পারবে, মানে হিউজ পরিমাণে লং রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম কিনছে ওরা অলরেডি। দেখেন আপনি কী কী ইউজ করে, HQ9 ইউজ করে, তারপরে ইউজ করে কি PAC-3 এবং বারাক MX, 3 ধরনের মিসাইল ইউজ করে। তো 3 ধরনের মিসাইল, মানে একটা রাষ্ট্র লং রেঞ্জের ক্যাটাগরিতে 3 ধরনের মিসাইল ইউজ করে এবং প্রত্যেকটাই আপনার আছে মোটামুটি 4 থেকে 6 ব্যাটারি করে। তার মানে আপনার ওদের মরক্কোর কাছে মোটামুটি 4 রেজিমেন্ট থেকে 5 রেজিমেন্টের মতো সার্ফেস টু এয়ার মিসাইল আছে লং রেঞ্জের, বা থাকবে, অর্ডার দিছে, এগুলো সবগুলো এখনও পায় নাই। এটা একটা বিশাল ব্যাপার স্যাপার আর কি মরক্কোর জন্য। এছাড়াও মরক্কো নৌবাহিনীর জন্য 2টা আপনার C295 ইয়া আছে, মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফট ভেরিয়েন্ট আছে, সেগুলা অর্ডার দিছে ওদের জলসীমাকে রক্ষার জন্য। এছাড়াও সাবমেরিন ক্রয়ের একটা আলোচনা হয়েছিল, কিন্তু এটা এখনও পর্যন্ত সফল হয় নাই যে সাবমেরিন কিনবে কি কিনবে না, কারণ ওই সময় যুক্তরাষ্ট্র রাশিয়ার উপর নিষেধাজ্ঞা দেয়নি। এই যে বাংলাদেশের মতো অবস্থা, বাংলাদেশের যুদ্ধ বিমান কিনবে রাশিয়া থেকে, এরকম একটা পজিশন তৈরি হয়েছিল, পর নিষেধাজ্ঞার ভয়ে পিছিয়ে এলো। তো আমুর ক্লাস সাবমেরিন, এটা এই আমুর 1650 ভেরিয়েন্টের, এই ধরনের 4টা সাবমেরিন কেনার মানে একটা আলোচনা হয়েছিল, যে 4টা কিনবে ওদের নিরাপত্তার জন্য, এবং ফান্ডিং করবে সৌদি আরব। কেন সৌদি আরব করবে সেটাও নিয়ে আলোচনা করতেছি, জিও পলিটিক্সটা একটু পরে। কিন্তু পরবর্তীতে আলোচনা ভেস্তে যায়। এখন আলোচনা চলতেছে ফ্রান্সের সাথে, ওদের যে স্করপিয়ন ক্লাস আছে, এই সেম ক্যাটাগরির সাবমেরিন স্করপিয়ন ক্লাস, তো ওই ধরনের 4টা সাবমেরিন ওরা মরক্কো কেনার প্ল্যান করতেছে। এবং মরক্কোর বর্তমানে আপনার যা আছে তার মধ্যে এই ধরনের ফ্রেম ক্লাস ফ্রিগেট আছে একটা, তো এই ক্যাটাগরির সেম আরও 4টা ফ্রিগেট ওরা নেদারল্যান্ডসের সাথে ডিল করার চেষ্টা করতেছে, মানে ক্রয় করবে। যদিও এগুলা অনেক বড়, কিন্তু 6000 টনের এবং মাত্র 16টা BLS আছে। অ্যাস্তার 15 ইউজ করছে, অ্যাস্তার 15, যেটার রেঞ্জ হইতেছে মাত্র 15 কিলোমিটার, সরি 15 না 30 কিলোমিটার, 30 কিলোমিটার রেঞ্জে সার্ফেস টু এয়ার মিসাইল ইউজ করছে, কিন্তু ভেরি ক্যাপাবল মিসাইল। তো জাহাজে মানে ইয়া অনুযায়ী 6000 টন হয়তো হবে না নেদারল্যান্ডস থেকে যেগুলো কিনতেছে ফ্রিগেট, কিন্তু সেইগুলা ক্যাপাবিলিটির দিক থেকে এর থেকে বেটার হবে কিছু কিছু কনটেক্সে। তো এই পরিমাণ মডার্নাইজেশন করতেছে আসলে মরক্কো। তো মরক্কো কেন এত মডার্নাইজেশন করতেছে সেটা যদি দেখি তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। মেইন রিজন কি? মেইন রিজন হচ্ছে যে আলজেরিয়া দেখতেছেন, হ্যাঁ আলজেরিয়া, এটা তিউনিশিয়া, এটুকু, এই পাশে লিবিয়া, এই পাশে নাইজার, মালি, মৌরতানিয়া, আর এই যে দেখেন যে এই জায়গাটা, এই যে পুরাটা, এটা হলো মরক্কো। কিন্তু এখানে একটা দাগ দেখতেছেন, এই যে এটার নাম হলো ওয়েস্ট সাহারা। এই জায়গাটা নিয়ে এই টেরিটোরিয়াল ডিসপিউট চলতেছে মরক্কো এবং আলজেরিয়ার মাঝে। সেটা কি? এই ওয়েস্ট সাহারা হচ্ছে এই যে স্পেন দেখেন না, এটা কিন্তু আবার পর্তুগাল, তো এটা হলো আবার স্পেন। এই স্পেন, এই যে দ্বীপগুলো দেখেন, এটা স্পেনের দখলে। তারপরে এই ছোটো ছোটো দ্বীপ দেখেন, এই যে এই মরক্কোর এই কাছে, সেইগুলোও স্পেনের দখলে, স্পেন ভোগ দখল করে। তো এই ওয়েস্ট সাহারাও আগে স্পেনের দখলেই ছিল, কিন্তু মরক্কোর সাথে একটা চুক্তির মাধ্যমে এই ওয়েস্ট সাহারাকে মরক্কোর কাছে হস্তান্তর করছে কি স্পেন, এই যে এই জায়গাটাকে হস্তান্তর করে দিছে। হস্তান্তর করছে কোন শর্তে? সহজ শর্তে করছে এবং ওদের স্বার্থে। সেই স্বার্থটা কি? যে ওয়েস্ট সাহারা অঞ্চলের যে মিনারেল রিসোর্স আছে, খনিজ সম্পদ, সেই খনিজ সম্পদের একটা সিগনিফিক্যান্ট অ্যামাউন্ট যাবে কার কাছে? স্পেনের কাছে, এবং ওর দাবিদার স্পেন, নট মরক্কো, কিন্তু আর সব কিছুই মরক্কো দেখাশোনা করবে। তো এই শর্তে নিয়ে নিছে। ভবিষ্যতেও এই চুক্তি নাও থাকতে পারে বা থাকতেও পারে, এই চুক্তি হয়তো মরক্কো ভবিষ্যতে বের হয়ে যেতে পারে যখন ও পাওয়ারফুল হবে, সেটা অনেক বড় বিষয়, পরের বিষয়। কিন্তু এখানে আলজেরিয়ার আপত্তিটা কোথায়? আলজেরিয়ার আপত্তিটা আমি দেখাইতেছি। দেখেন,
আলজেরিয়া অনেক বড় একটা কান্ট্রি, ওদের জনসংখ্যা 5 কোটির মতো, প্রায় ওদের জনসংখ্যা প্রায় 4 কোটির মতো মরক্কোর। এবং মরক্কোর অর্থনীতি হচ্ছে 150 বিলিয়ন, আর আলজেরিয়ার অর্থনীতি হচ্ছে 250 বিলিয়ন। তো আলজেরিয়া ইন টার্মস অফ পপুলেশন, এরিয়া এবং ইকোনমিক সব দিক থেকেই মরক্কো থেকে বেশি। কিন্তু কোয়ালিটি অফ ওয়েপনে মরক্কো বোধ হয় আলজেরিয়াকে ছাড়াই যাবে। যদিও আলজেরিয়া বরাবরই একটা ভালো পজিশন ক্রিয়েট করার চেষ্টা করে এই অঞ্চলে, আলজেরিয়ারও যথেষ্ট সামরিক শক্তি আছে এবং ভবিষ্যতেও কিনতেছে, কিন্তু ওয়েস্ট মানে পশ্চিমাদের সমর্থন সবসময় মরক্কোর প্রতি বেশি থাকে। এর প্রধান কারণ হইতেছে মরক্কো পশ্চিমাদের সাথে মিলে চলে এবং ওর যে জিওগ্রাফি সেটা বেশি ইম্পর্ট্যান্ট কম্পেয়ার টু দ্য আলজেরিয়া। কারণ এই যে দেখেন যে জিব্রাল্টার প্রণালী, এই প্রণালীর নিয়ন্ত্রণ তো মরক্কো চাইলে অন্য দেশে মানে পশ্চিমাদের বিরুদ্ধে কোনো মিত্র যেমন চায়নার কাছে যদি দিয়ে দেয় বা ঘাঁটি দেয়, তাহলে তো ওদের যে বাণিজ্যিক নিরাপত্তা সেটা হুমকিতে পড়বে। আরও বিষয় আছে বিভিন্ন। তাছাড়া আলজেরিয়াকে চাপে রাখার একটা বিষয়, আলজেরিয়া যেহেতু রাশিয়া বা সোভিয়েত রাশিয়ার মিত্র সেই কারণে, আর সোভিয়েত রাশিয়ার মিত্র হওয়ার কারণে আলজেরিয়ার যে নীতি আদর্শ সেটা অনেকটা আরবদের সাথে মেলে না। তো আরবের শত্রুও কিন্তু আলজেরিয়া অনেকটা, মানে সরাসরি শত্রু নয়, মানে শত্রু আমার বন্ধু। তো ওই থিওরিতে বা আমার বন্ধুর শত্রু আমার শত্রু, এই থিওরিতে আলজেরিয়া হলো আরবদের সাথে সম্পর্ক ভালো না। তো মরক্কোর সাথে আবার আরবদের সম্পর্ক ভালো, আবার মরক্কোর সাথে ইসরায়েলের সম্পর্কও ভালো, আবার মরক্কোর সাথে আমেরিকার সম্পর্কও ভালো। কারণ আমেরিকাকে প্রথম স্বীকৃতি দিয়েছে যে দেশ, সেটাও কিন্তু এই মরক্কো। তো আমরা যেটা নিয়ে আলোচনা করতেছি, আলজেরিয়ার কোথায় আপত্তি? আপত্তি হলো এই ওয়েস্ট সাহারার যে বিদ্রোহী গোষ্ঠী যারা স্বাধীনতা চাইতো স্পেন থেকে, তাদেরকে বরাবরই সাপোর্ট করতে হলো আলজেরিয়ার স্পেশাল ফোর্স এবং গোয়েন্দা বাহিনী, এবং সমরস্ত্র দিত, পাশাপাশি ট্রেনিংও দিত। কারণ কি, এই দেখেন এখানটা কিন্তু আপনার এই সীমান্ত আছে, তো এই সীমান্ত দিয়ে সাপোর্ট দিত। আলজেরিয়া বরাবরই চায় যে এই অংশটা তাদের অংশ হোক, মানে এই অংশটা তাদের দেশের অন্তর্ভুক্ত হোক। অন্তর্ভুক্ত লাভ কি দেখেন, আলজেরিয়া কিন্তু এই যে এখানটা বাণিজ্য করতে হয় জিব্রাল্টার প্রণালী দিয়ে, তার পরিবর্তে সরাসরি ও আফ্রিকায় প্রবেশ করতে পারতেছে, মানে আটলান্টিক মহাসাগরে প্রবেশ করতেছে। আটলান্টিক মহাসাগরে প্রবেশ করা মানে কি, ও সরাসরি বাণিজ্য করতে পারবে, ওর জন্য বিশাল উপকার হবে এবং একটা হাব হয়ে তুলবে। আর এখানে যদি এই জায়গাটা ও পায়, তাহলে দেখেন প্রবলেম কি, এই যে এইগুলো যে স্পেন বকদখল করে আন্তর্জাতিক নীতিমালা অনুযায়ী, তখন ওকে বকদখল করতে পারবে না। তখন আলজেরিয়া এটাকে মানে দখল করার চেষ্টা করবে, কারণ আলজেরিয়ার পাওয়ার আছে এবং ওদের এলায় আলাদা। তো এটা পশ্চিমাদের জন্য একটা ঝামেলা, যে কারণে পশ্চিমারা মরক্কোর সাথে চুক্তি করছে, চুক্তি করে এই জায়গাগুলোকে ফেরত দিয়ে দিছে মরক্কোকে, তাই ঝামেলা রাখতে চায় নাই। স্টিল আলজেরিয়া এই ওয়েস্ট সাহারার যে বিদ্রোহী গ্রুপগুলো আছে তাদেরকে অস্ত্র দিয়ে সহযোগিতা করে। এবং আমি যদি স্থান পিক আপ করে দিই, এই যে এইখানে কিছু অঞ্চল আছে এবং এইখান দিয়ে কিছু অঞ্চল আছে এবং এখান দিয়ে কিছু অঞ্চল আছে, এগুলো স্টিল বিদ্রোহীদের নিয়ন্ত্রণেই বলা যায়, যতটা না মরক্কোর সেনাবাহিনীর দখলে, তার থেকে ওদের বেশি দখলে। তো এই সব বিষয়ের কারণে ভবিষ্যতে আলজেরিয়া হামলা দিতে পারে এখানে সাপোর্ট করার জন্য, যেমন রাশিয়া ইউক্রেনে হামলা দিছে না, তো ওদের বিদ্রোহী গোষ্ঠীকে সাপোর্ট করার জন্য। তো একই কাজটা আলজেরিয়া ভবিষ্যতে করতে পারে, আর সেইটা যাতে সহজে না করতে পারে, মরক্কো যদি সামরিক শক্তি বেশি থাকে তাহলে তো পারবে না। তো সেই কারণে এত বেশি সামরিক শক্তি মরক্কো বাড়ানোর চেষ্টা করছে। ইভেন দো মরক্কো আপনার যুক্তরাষ্ট্র থেকে F-35 যুদ্ধ বিমান ক্রয়েরও একটা আলোচনা করতেছে। এর কারণ কি, কারণ আলজেরিয়া আপনার SU-57 অলরেডি অর্ডার দিছে। রাশিয়া এই যে গতকাল কি SU-57 যে অর্ডার দিছে, সেটার অফিসিয়াল ঘোষণা দিছে 2 দেশ থেকেই অলমোস্ট। কত নম্বরে কিনছে সেটা বলা কঠিন, সম্ভাবনা ধারণা করেন ধরেন 24টা অ্যাটলিস্ট কিনছে। পরবর্তীতে এই সংখ্যা বাইরে দেখা গেছে 50টা হয়ে যাবে, হবে, কারণ আলজেরিয়ার কাছে 70টার মতো SU-30 আছে, SU-30 আছে যুদ্ধ বিমান। তো ওই 70টাকে রিপ্লেস অবশ্যই এই ধরনের যুদ্ধ বিমান দিয়েই করবে, বা সংখ্যা বাড়বে। এইগুলা 50-60টা মানে বিশাল ব্যাপার স্যাপার। তো এই কারণে ওইটাকে মোকাবেলার জন্য F-35 কিনবে। এছাড়াও আলজেরিয়ার এয়ার ডিফেন্স কিন্তু অনেক ভালো, ছবিতে দেখতে পেয়েছেন S-500, কিন্তু S-400 এয়ার ডিফেন্স আপনারা জানেন অলরেডি কি। তো S-400 এয়ার ডিফেন্স সিস্টেম আলজেরিয়া অলরেডি অপারেট করে। সবার প্রথমে যে দেশটা S-400 অপারেট শুরু করছে সেটা হলো অফিসিয়ালি হলো গিয়া চীন, কিন্তু দ্বিতীয় অবস্থানে আছে আলজেরিয়া, ওরা S-400 এয়ার ডিফেন্স সিস্টেম অপারেট করে, যেটা যথেষ্ট ভালো। আর মরক্কোর কিন্তু পার্সোনাল গিয়ার্সও যথেষ্ট আধুনিক এবং উন্নত মানের গিয়ার্স ওরা অপারেট করে। ওদের কাছে সব ধরনের গিয়ার্স আছে, আপনি বলেন ভালো ভালো হেলিকপ্টার, ব্ল্যাক হক, চিনুক,
এবং আধুনিক রাইফেল, মেশিন গান সব ওয়েস্টার্ন ওয়েপন ইউজ করে। তো মরক্কোর কাছে অপরচুনিটি আছে ইউজ করার, যেহেতু সুযোগ আছে, সেই কারণে মরক্কো একটা শক্তিশালী রাষ্ট্রে পরিণত হয়েছে এবং আমেরিকাকে প্রচুর সাপোর্ট দেয়। এই সাপোর্ট দেওয়ার কারণ প্রথম স্বীকৃতি দিছে একটা রাষ্ট্রকে, ওর একটা মোরাল ভ্যালু আছে, ওই ভ্যালুটা সবসময় আমেরিকা প্রদান করে মরক্কোকে। তো যে কারণে মরক্কো অনেক পাওয়ারফুল একটা কান্ট্রি হয়ে যেতেছে এবং আফ্রিকার সবচেয়ে পাওয়ারফুল কান্ট্রি হওয়ার পথে ইন টার্মস অফ কোয়ালিটি অফ ওয়েপন। কারণ F-35 মতো যুদ্ধ বিমান বা ভালো ভালো সাবমেরিন এগুলো যদি কিনে, কোয়ান্টিটি দিয়ে হয়তো টক্কর দিতে পারবে না, বাট কোয়ালিটির দিক থেকে আফ্রিকা সবচেয়ে শক্তিশালী পজিশনে চলে যেতে পারে। যদিও সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র হিসেবে আফ্রিকার হওয়ার সম্ভাবনা খুবই কম, কারণ এখানে আপনার মিশর আছে, মিশর আফ্রিকার সবচেয়ে পাওয়ারফুল নেশন। এরপরে দ্বিতীয় অবস্থানে আছে আলজেরিয়া, এবং তৃতীয় অবস্থানে দক্ষিণ আফ্রিকাকে ধরে, বাট বাস্তবতা হচ্ছে তৃতীয় অবস্থানে থাকবে হলোগা মরক্কোই, কারণ মরক্কোর পাওয়ার অনেক বেশি। অন্য অন্য দেশ ওই গ্লোবাল ফায়ার পর ওই রিপোর্ট হলো ভুয়া, তো ওইগুলো দেখলে হবে না। তো 1 নম্বরে ইজিপ্ট, 2 নম্বরে আলজেরিয়া, 3 নম্বরে মরক্কো। তো এদের মধ্যে যে ব্যবধান সামরিক শক্তি সেটা খুব একটা বেশি না, যদি আপনি ইন টার্মস অফ পপুলেশন অ্যান্ড ইকোনমি না আনেন তাহলে খুব একটা, এবং এরিয়া। কিন্তু মিশর একটা এজ অবশ্যই রাখবে ওদের তুলনায় চিন্তা করতে গেলে। তবে আলজেরিয়ার ভবিষ্যৎটা অনেক ভালো যদি ও নিজের অখণ্ডতা, কারণ আলজেরিয়া অনেক বড় রাষ্ট্র, আফ্রিকার ওয়ান অফ দ্য বিগেস্ট নেশন। তো ওরা যদি নিজের অখণ্ডতা ধরে রাখতে পারে, আজ হোক কাল হোক, চায়নার উত্থান হইতেছে এখন, আলজেরিয়া নিষেধাজ্ঞার কারণে চাইনিজ ওয়েপন কিনতেছে বেশি করে রাশিয়ার চেয়ে। তো ভবিষ্যতে আলজেরিয়া মরক্কোকে বিট করবে এবং ভালোভাবেই বিট করবে আশা করা যায়, কারণ এখন তো পশ্চিমারা জোর করে মোটামুটি আলজেরিয়াকে পিছিয়ে রাখছে, বিশেষ করে আপনার কি বলে ওই ফ্রান্সের সাথে সম্পর্ক খারাপ, যে কারণে ঝামেলা চলে। তো আজকে এই পর্যন্তই আলোচনা শেষ করি, পরবর্তীতে আবার বিস্তারিত কখনো কোনো বিষয় নিয়ে আলোচনা করব। এবং ভিডিও নন স্ক্রিপ্টেড, মাঝে মাঝে দু একটা ভুল হয়তো আমি করে ফেলতে পারি, কিন্তু মৌলিক ভুল না, তাহলে শব্দে ভুল করে ফেলেছি, কিন্তু এ নিয়ে আপনাদের মেইন আলোচনার থিমে কোনো পরিবর্তন আসবে না, একটু নিশ্চয়তা আছে। ভালো থাকবেন সবাই।